রাত পোয়ালেই কিন্তু ডার্বি। আপনাদের মতো যে সমস্ত ফুটবল ফ্যান্সরা ফুটবল নিয়ে বাঁচে, ফুটবল নিয়ে থাকে এবং মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে দলেরই আপনি ফ্যান হন না কেন, সবার আগে আপনি ফুটবল ফ্যান। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার মতো আমি একজন ফুটবল ফ্যান এবং আমরা কিন্তু এই ডার্বির ম্যাচের জন্য অপেক্ষা করে থাকি। তো কাল সেই ডার্বি ম্যাচ হতে চলেছে। আপনাদেরকে ঘুম রাত্রে ভালো করে হবে কিনা সেটাও জানি না, কারণ আপনারা যেভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেন তার জন্য কিন্তু স্যালুট। তো কাল 7:30 থেকে কিন্তু ফাতোরদা স্টেডিয়াম, যার আসল নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, হ্যাঁ গোয়াতে, এই স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফ্যান্স কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। বাংলার এই দুই প্রধান কাল কিন্তু সুপার কাপের ম্যাচে মুখোমুখি হবে। কাল ডার্বিটি কিন্তু কিছুটা রিল্যাক্স ওয়েতে নামবে ইস্টবেঙ্গল, কারণ সুপার কাপের প্রথম কয়েকটি ম্যাচের পর যা সমীকরণ ছিল সেখানে কিন্তু মোহনবাগান কোয়ালিফাই করার জন্য ফেভারিট ছিল, বাট ইস্টবেঙ্গল দুরন্ত কামব্যাক করে এবং চেন্নাই এফসিকে 4-0 গোলে হারায়। কিন্তু মোহনবাগান ডেম্বো এসসির কাছে 0-0 গোলে ড্র করে। সেই ডেম্বো এসসি যে কিনা ইস্টবেঙ্গলকেও 2-2 গোলে ড্র করায়। তো বুঝতেই পারছেন ডেম্বো এসসি কতটা ভালো খেলেছে সুপার কাপ। তারা কিন্তু একটি ম্যাচ জিততে না পারলেও মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো হাই বাজেটের টিমকে, হাই প্রোফাইল প্লেয়ারদেরকে নিয়ে গড়া টিমকে কিন্তু আটকে দিয়েছে, ড্র করেছে। তো ডেম্বো এসসি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে সুপার কাপ এবং ভীষণভাবে নজর কেড়েছে ডেম্বো এসসির কয়েকটি প্লেয়ার। কাল ডার্বি কিন্তু মলিনার জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে, কারণ ইতিমধ্যেই গো ব্যাক মলিনা স্লোগান উঠে গিয়েছে। যতই মলিনার ট্র্যাক রেকর্ড বলুক যে মলিনা কম ম্যাচ হারে, স্কোর হয়তো স্কোর লাইন খুব বেশি মলিনার ফেভারে কথা বলে না, হাই মার্জিনে জেতে না, বাট মলিনা কিন্তু হারে কম এবং ট্রফি জেতার ট্র্যাক রেকর্ডও ভালো। কিন্তু আলটিমেটলি ট্রফি জেতাই কি সব? একটা প্লেইং স্টাইল বলে ব্যাপার থাকে। মোহনবাগান প্রতি বছর যে 60 কোটি 70 কোটি টিম করছে এবং সেরা বিদেশি প্লেয়ার সহ ভারতীয় সেরা সেরা প্লেয়ার মোহনবাগানে খেলে, সেই মোহনবাগান কেন ডমিনেট করে খেলবে না? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে মোহনবাগান ফ্যান্সরা। তো কালকের ডার্বি কিন্তু মলিনার জন্য মানে কি বলবো, পাখির চোখ হতে চলেছে, কারণ মলিনা যে কোনো মূল্যে ডার্বি জিততে চায় এবং সুপার কাপের নেক্সট রাউন্ডে যেতে যায়। এবার যদি অস্কার ব্রুজনের কথা বলি, অস্কার ব্রুজনকে কিন্তু আনা হয়েছিল বসুন্ধরা কিংসের থেকে। মোহনবাগান যখন বসুন্ধরা কিংসের সঙ্গে খেলতো তখন অস্কার ব্রুজনের ট্যাকটিক্স কিন্তু আমাদের চোখে পড়তো এবং প্রত্যেকবারই অস্কার ব্রুজন ভারতীয় নামকরা ক্লাবদেরকে বেগ দিয়েছে। তো এই অস্কার ব্রুজনকে অতটা ভালো মাপের কোচ তা ইস্টবেঙ্গলে আসার পরেই আমরা দেখেছি। ট্রান্সফার উইন্ডোতেও তার যে স্ট্র্যাটেজিক কয়েকটি সাইনিং তা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদেরকে তো খুশি করেছেই, তাছাড়া খুবই ভালো হয়েছে টিমের জন্য। যেমন মিগুয়েল ফেরেরা, এই মিগুয়েল কিন্তু বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজনের কোচিং আন্ডারে খেলেছিল। এই মিগুয়েলকে কিন্তু অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলে আসার সঙ্গে সঙ্গেই দলে বেরিয়েছিল। আবার শেখ রশিদকে কিন্তু দলে বেরিয়েছিল, যার ফলে মাঝমাঠ শক্ত হয়েছে। তো কালকের ডার্বিতে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও এগিয়ে, হ্যাঁ 60-40 কিন্তু আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখবো, কারণ অ্যাজ আ মোহনবাগান ফ্যান যদি বায়াস ভাবে কথা না বলি তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখবো, কারণ বিগত পারফরমেন্স তেমনটাই বলছে। মোহনবাগান খুবই ছন্নছাড়া ফুটবল খেলছে। মলিনার কি স্ট্র্যাটেজি তা আমরা বুঝতে পারছি না। তিনি হুটহাট করে এমন কিছু চেঞ্জ বা সাবস্টিটিউট আনছে যা কারোরই বোধগম্য হচ্ছে না। জেমি ম্যাকলারেন যে প্রত্যেকদিন গোল পাচ্ছে, মাঠে খেললেই বিপক্ষ ডিফেন্ডারকে ভয় ধরিয়ে দিচ্ছে, কোনো কোনো ম্যাচে সেই জেমি ম্যাকলারেনকে তিনি স্টার্টই করাচ্ছে না, 70 মিনিটের পরে নামাচ্ছে। তো কটায় বা ম্যাচ খেলছে ম্যাকলারেন যে তাকে এত রেস্ট দেওয়া হচ্ছে? ম্যাকলারেন হয়তো নিজেও হয়তো রেস্ট চায় না যতটা মলিনা তাকে রেস্ট দিচ্ছে। তো ডার্বিতে দেখা যাক মলিনা সেই ভুল করবে না।
এবং ডার্বিতে মলিনা খুব ভালোভাবেই টিম সাজাবে এবং ইস্টবেঙ্গলকে ফাইট দেবেই আর জেতার জন্য যাবে। আর অস্কার ব্রুজন সে কিন্তু তার টিম যেভাবে চেন্নাই এফসিকে 4-0 গোলে হারিয়েছে সেই কনফিডেন্স নিয়ে মাঠে নামাবে এবং ড্রোর চিন্তা না করে অ্যাগ্রেসিভলি খেলবে, কারণ কালকের ম্যাচটি ইস্টবেঙ্গল শুধুমাত্র ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে, বাট মোহনবাগানের কিন্তু জিততেই হবে। এবার যদি কালকের ম্যাচের প্লেইং 11-এর কথা বলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা এমন প্লেইং 11 সাজাতে পারে। আমার মতে গোলকিপার গিল, হ্যাঁ এখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক জলগোলা হয়েছে যে দেবজিৎ মজুমদারকে আইএফএ শিল্ডের ফাইনালে গোলকিপার হিসেবে পেনাল্টি সেভ দেওয়ার সময় নামানোর পর যা ঘটনা ঘটেছে তা কিন্তু আমরা সবাই অবগত। তবুও সুপার কাপের প্রথম ম্যাচে আবার দেবজিৎ মজুমদারকে নামিয়েছিল, যা অস্কার ব্রুজনের বিপরীতে গেছে। তো অস্কার ব্রুজন চেন্নাই এফসির সঙ্গে ম্যাচে সেই ভুল করেনি, গিলকে নামিয়েছিল। তো ডার্বিতেও কিন্তু আমি গিলকেই দেখতে চলেছি। তো আমার মতে প্লেইং 11 যদি সাজাই তাহলে কিন্তু গোলে গিল, আর দুটো সেন্টার ব্যাক পেয়ার হলো আনোয়ার আলী, কেভিন সিভিলে। যদি লেফট ব্যাকের কথা বলি সেখানে কিন্তু আমি রাখবো জয় গুপ্তাকে, আর যদি রাইট ব্যাকের কথা বলি সেখানে মোহাম্মদ রাকিব, আর দুটো মিডফিল্ডার হলো রশিদ এবং সাউল ক্রিস্পো। আর আপ ফ্রন্টের কথা বললে লেফট উইং এ বিপিন সিং, আর রাইট উইং এ আমি পার্সোনালি এডমুন্ডকে দেখতে চাই। এডমুন্ডের মধ্যে কিন্তু একটা এক্স ফ্যাক্টর আছে, আমি এডমুন্ডকে কিন্তু টিমে দেখতে চাই। আর যদি এবার ওপরের কথা বলি তাহলে কিন্তু স্ট্রাইকার হিসেবে আমি হামিদ আহাদাতকেই রাখবো, আর তার সঙ্গে থাকবে মিগুয়েল পেরেরা। হ্যাঁ, মিগুয়েল কিন্তু টিমে থাকলে ইস্টবেঙ্গল সম্পূর্ণ অন্যরকম খেলা খেলে। মিগুয়েলের মধ্যে একটি ভীষণই ভালো ক্রিয়েটিভনেস আছে এবং মিগুয়েল প্রচন্ড ভালো বল ক্যারিয়ার এবং সে ডিফেন্স লাইন ব্রেক করে বল বাড়াতে কিন্তু সিদ্ধহস্ত। আমার মতে এইরকম প্লেইং 11 নিয়ে ইস্টবেঙ্গলের নামা উচিত। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইস্টবেঙ্গল কি রকম প্লেইং 11 নিয়ে নামলে ম্যাচটি বার করতে বা জিততে সুবিধা হবে। এবার কথা বলবো মোহনবাগানের প্লেইং 11 নিয়ে। মোহনবাগানের কিরকম প্লেইং 11 নামবে ম্যাচের আগে কিন্তু তা প্রেডিক্ট করা ভীষণই অসম্ভব বলা যায়। মলিনা কার্যত সবাইকে অবাক করে দিয়ে প্লেইং 11 সাজায়, বাট কালকের ম্যাচে আমি যদি আমার মতো করে প্লেইং 11-এর কথা বলি তাহলে কিন্তু গোলকিপার অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি বিশাল কাইত, আর দুজন সেন্টার ব্যাক প্লেয়ার হলো অ্যালবার্টো রড্রিগেজ ও টম অলড্রেট, আর রাইট ব্যাক মেহতাব সিং। আশিস রায়কে খেলিয়ে কিন্তু মলিনা ভুল করবে না, তো রাইট ব্যাক মেহতাব সিং। লেফট ব্যাক ক্যাপ্টেন লেজেন্ড শুভাশিস বোস, আর মিডফিল্ডে কিন্তু আমি আপুইয়া ও অনিরুদ্ধ থাপার জুটি দেখতে চাই। আপুইয়া ও অনিরুদ্ধ থাপা কিন্তু একসঙ্গে খেললে ভালো খেলে এবং ডার্বির মতো ম্যাচে এই দুজনকে প্রথম থেকেই নামানো উচিত। তো মিডফিল্ডে আপুইয়া থাপা। আর যদি লেফট উইং এর কথা বলি সেখানে কিন্তু লিস্টন কোলাসো। হ্যাঁ, লিস্টন কোলাসো খুব ভালো পারফরমেন্স করতে পারেনি, বাট ডার্বির মতো ম্যাচে লিস্টন কোলাসোর মতো প্লেয়ার অবশ্যই দরকার যে কিনা নিজের হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো লেফট উইং এ লিস্টন কোলাসো, আর রাইট উইং এ কালকে আমি শুরু থেকে মানবীর সিংকে দেখতে চাই। মানবীর কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরছে, তো মানবীর সিংকে দেখতে চাই রাইট উইং এ। আর ওপরে যদি কথা বলি তাহলে সেখানে আমি দেখতে চাই সাহাল আব্দুল সামাদ ও ম্যাকলাডেনের জুটি। জেসন কামিন্সকে আমি প্রথমার্ধে রাখবো না, সেখানে কিন্তু সাহালই বেটার, কারণ সাহাল কিন্তু খুবই ভালো বল ড্রিবল করতে পারে, তার একক নৈপুণ্যতা আছে, আর পাসিং এবিলিটিও কিন্তু খুবই ভালো সাহালের। তো সাহাল আর ম্যাকলাডেনের জুটি কিন্তু আমি দেখতে চাই। আমার মতে এই হলো মোহনবাগানের প্লেইং 11। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কিরকম প্লেইং 11 হলে মোহনবাগানের জিততে সুবিধা হবে। তো দেখা যাক, সবশেষে এটাই বলবো, ডার্বি কিন্তু অলওয়েজ 50-50। যে দল নিজের স্নায়ু কন্ট্রোল করে ম্যাচটিতে মনোযোগ দিয়ে ভালোভাবে খেলবে সেই দলই কিন্তু ডার্বি জিতবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর একটি লাইকও করবেন।